আওয়াজটা কিসের? আরে জানিস তো, মনে হচ্ছে কোথাও ব্লাস্ট হয়েছে। চল 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 চল। হ্যাঁ হ্যাঁ মীরা, মীরা এদিকে এসো। মীরা ওপরে ওপরে এসো। এদিকে এদিকে মীরা, এদিকে 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 হাত ধরো। মীরা, 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 মীরা এদিকে। মীরা, 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 মীরা তুমি চিন্তা করো না, আমি তোমাকে পড়তে দেবো না। আমার হাত পিছলে যাচ্ছে। মীরা যাই হোক তুমি আমার হাত ছাড়বে না। মীরা, মীরা, ড্যানি আমি পাচ্ছি না। মীরা মীরা মীরা, শক্ত মীরা করে চেষ্টা ধরো করো না, উপরে মীরা। ওঠার। মীরা। উপরে এসো মীরা। মীরা, আরে জোরে। চেষ্টা করো। মীরা, মীরা তুমি ঠিক আছো তো? মীরা, মীরা তুই ঠিক আছিস তো? কিছু হয়নি তো? জানিস তো, আজকে মনে হয়েছিল আমি আর ফিরবো না। আমাদের সবার এখানে আসা একদম উচিত হয়নি। এখানে প্রায়শই আগ্নেয়গিরি থেকে অগ্নি উৎপাত হয়। যদি না আসতাম তাতে কি হতো? হ্যাঁ, জুইকে একা ছেড়ে দিতাম এখানে এই বিপদের মাঝে? আমি জানি তুই জুইকে ভালোবাসিস, কিন্তু অন্যদের উপর এরকম অত্যাচার কেন করছিস? আরে বাবা তোরা থাম না এবারে। এত সুন্দর একটা জায়গা এসে কি এরকম ভাবে ঝগড়া করে? আর তাছাড়াও জুঁই শুধু অরবিন্দের গার্লফ্রেন্ড নয়, আমাদেরও বন্ধু। ওকে খোঁজা আমাদের কর্তব্য। আমরা যদি ওকে এখানেও না পাই তো? গত এক সপ্তাহ ধরে ওর কোনো কন্ট্যাক্ট নেই। রাহুল, আমি একদম শিওর যে ওখানেই আছে। তুই এতটা কি করে শিওর হচ্ছিস? আমার মন বলছে। তোর মনটা কি অন্তর্যামী নাকি? হ্যাঁ, ওই দেখ, ও জুই যে হেল্পের জন্য ডাকছে। চল, ও আশেপাশে কোথাও আছে, চল খুঁজি। একটু হাতটা বাড়া না। হ্যাঁ রে, আমরা কি এখানে একটু 2 মিনিট দাঁড়াতে পারি না? হ্যাঁ। ঠিক আছে, 2 মিনিট দাঁড়িয়ে এখানে জল খেয়ে নেওয়া যাক। রিনা একটুখানি জল দে তো। হ্যাঁ দিচ্ছি। এনে ধর। এটুকুই জল ছিল? হ্যাঁ এইটুকুই আছে, আর নেই। না এটাই শেষ বোতল। হ্যাঁ রে, জল ছাড়া এতটা পথ আমরা হাঁটবো কি করে? কোনো ব্যাপার না, সামনে কিছু না কিছু নিশ্চয়ই পেয়ে যাবো। আরে ভাই কি করে হবে বলতো? তুই কি আমাদের জল না খাইয়ে মারতে চাস? এর থেকে ভালো কোনো আইডিয়া আছে তোর কাছে? এখান থেকে ব্যাক করে গেলে আরো বেশি সময় লাগবে। তাই যে কাজটা আমরা করতে এসেছি তার জন্য এগিয়ে যাই। কোনো নদী নালা বা ঝর্ণা তো পেয়েই যাবো আমরা। অরবিন্দ ঠিক বলছে, আমরা এখন ফিরে যেতে পারি না। চলো। ভয় পাওয়ার কিছু নেই, থেমে গেছে। আমার পা! আমার পা! খুব ব্যথা করছে। এটাই তো স্বাভাবিক, কষ্টই তো পাবি, মজা তো আর পাবি না। ও নো, কত রক্ত বেরোচ্ছে। ড্যানি, ফার্স্ট এড বক্সটা দে না। এই নাও মীরা। রিনা, তুই কি এই অবস্থায় আর আগে যেতে পারবি? না রাহুল, আমার খুব পায়ে ব্যথা করছে, আমি আর যেতে পারবো না, প্লিজ।
এমনিতেও অন্ধকার হতে চলেছে, আমাদের এখানেই অপেক্ষা করতে হবে। এখনো অন্ধকার হতে অনেক দেরি, আধা ঘন্টা বাকি এখনো সূর্য ডুবতে। অরবিন্দ, আমি আর এগোতে পারবো না, প্লিজ কোথাও একটা দাঁড়া। ঠিক আছে, কিন্তু কাল সকালে তোমাকে আরো একটু কষ্ট সহ্য করতে হবে, বন্ধু জুইয়ের জন্য। ওর মতো স্বার্থপর লোক আমি সারা জীবনে আজ অব্দি দেখিনি। সুমিত, সুমিত তুই স্যুপ খাবি? ও কিচ্ছু শুনতে পাবে না, আবারও কানে হেডফোন গুঁজে গান শুনছে, তোর আওয়াজও শুনতেই পাবে না। সিরিয়াসলি ভাই, ওকে দিয়ে কিচ্ছু হবে না, আমি নিজে গিয়ে রিনাকে স্যুপটা দিয়ে আসছি। আচ্ছা শোন, অরবিন্দ ঠিক আছে তো? জানি না কি হয়েছে এই রোমিওটার, নিজের ভালোবাসার চক্করে আমাদের সবাইকে ও বলি দেবে। জানি না আমাকে কেউ কবে এত ভালোবাসবে। উফ, জানি না তোরা মেয়েরা হঠাৎ করে এত রোমান্টিক কি করে হয়ে যাস। কারণ তোরা ছেলেরা ঘটে কোনো বুদ্ধি রাখিস না। ওকে, আমি যাচ্ছি এখন। আরে ভয় পাচ্ছিস কেন? আমি তো। ভাই, তুই দূর থেকে কোনো আওয়াজ শুনতে পাচ্ছিস? হ্যাঁ ভাই, শুনতে পাচ্ছিস? কিরকম আওয়াজ শুনতে পাচ্ছিস? নাটকের আওয়াজ শোনা যাচ্ছে, এটা তোর মনের ভুল। ভাই ভালো করে শোন, কেউ সাহায্যের জন্য ডাকছে, হতে পারে জুইও। দেখ অরবিন্দ, জুইকে নিয়ে যদি সবসময় এভাবে ভাবিস তো তোর এরকমই হবে। দেখ, নিজের মনকে একটু শান্ত রাখার চেষ্টা কর ভাই। জুইকে নিয়ে আমাদের এতটাই চিন্তা যতটা তোর। ভাই, যদি জুইয়ের জন্য তোরা একটুও ভাবতিস না, তাহলে এখানে বসে পিকনিক করতিস না, আমার সাথে ওই পাহাড়ে গিয়ে জুইকে খুঁজতিস। দেখ, সকালে আমরা সবাই তো যাবো। আরে ততক্ষণ অনেক দেরি হয়ে যাবে। দেরি হলে হতে দে ভাই, তোর ভালোবাসার চক্করে আমরা নিজেদের জীবন দিতে পারবো না। আমি জানি রাহুল, তুই এসব কেন বলছিস। তুইও আমার মতনই জুইকে ভালোবাসিস, আর ওকে বলতে পারিসনি, তাই না? এ কি বলছিস তুই অরবিন্দ? আমি ঠিকই বলছি ড্যানি। ও যখনই আমাকে আর জুইকে একসাথে দেখে না, তখন হিংসায় ও জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায়। সেই জন্য এটা চাই না যে আমরা জুইকে খুঁজি। জানিস তো সাহস হলো কি করে আমার ভালোবাসা নিয়ে কি করছিস এসব? কন্ট্রোল কর নিজেকে। আরে ও জুইকে নিয়ে কত দুশ্চিন্তায় আছে। প্রয়োজন নেই তোদের মতো বন্ধুর, তোদের মতো বন্ধুর থেকে না শত্রু ভালো। আর জুইকে খুঁজে বের করার জন্য আমি আর আমার ভালোবাসাই যথেষ্ট, তোদের কোনো প্রয়োজন নেই। অরবিন্দ তুই কোথায় ভাই, যাচ্ছিস? তুই আমার হাতটা ছাড়, রাস্তা থেকে সরে যা, খারাপ হয়ে যাবে। যেতে দে ওকে, ওর আমাদের প্রয়োজন না হলে ওকেও আমাদের প্রয়োজন নেই। বাঁচাও, এই আওয়াজটা তো জুইর। বাঁচাও। জুই, আমি আসছি, তোমার অরবিন্দ আসছে। তুই কানে হেডফোন গুঁজে শুধু গানই শোন। কি হয়েছে? তুই জানিস এক্ষুনি অরবিন্দের সঙ্গে আমার বিশাল বড় ঝামেলা হয়েছে। আরে কিন্তু এটা তো বল, কি নিয়ে? আরে ভাই, ওই পুরনো টপিক। জুই, ও নিজের ব্যাগ তুলে নিল আর চলে গেল ওকে খুঁজতে। কি? তুই ওকে যেতে দিলি কি করে? আমি ওকে আটকানোর অনেক চেষ্টাই করেছিলাম, কিন্তু ও একেই ধাক্কা মেরেছে। এইসব ছেলেদের নিয়ে কথা বলাই বেকার। চল শুয়ে পড়ি সুমিত। ড্যানি, ওকে এভাবে একা ছেড়ে দেওয়া তোর ঠিক হলো না। আরে ওর যদি কিছু হয়ে যায় তাহলে? আরে কিচ্ছু হবে না ওর। যখন সকাল হবে আমরা ওকে খুঁজতে চলে যাব, ওকেও খুঁজে পাবো আর জুইকেও। ডোন্ট ওয়ারি। ঠিক আছে, কালকে সকালে আমরা সবাই কিন্তু তাড়াতাড়ি উঠবো। ঠিক আছে, চল সবাই একটু রেস্ট করে নি। গুড নাইট রে। গুড নাইট। আরে এসব কি হচ্ছে ভাই? এসব কি হচ্ছে? এই শব্দ কিসের? আরে ভাই, শব্দটা তো আরো ধীরে ধীরে বেশি হচ্ছে। আরে বাপরে, এত পাথর! আমাকে সবচেয়ে আগে রিনাকে বাঁচাতে হবে। আরে এটা কি হচ্ছে? রিনা, ড্যানি, সুমিত, সুমিত! ড্যানি, এসব কিসের আওয়াজ?
চিন্তা করো না রিনা, আমি তোমার কিচ্ছু হতে দেবো না। সুমিত সুমিত ড্যানি 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 সুমিতের পায়ে চোট লেগেছে। তোরা দুজন রিনার খেয়াল রাখ, আমি সুমিতকে দেখছি। এসব কি হচ্ছে? সুমিত কোথায় গেল ভাই? আরে কে কে? এই দাঁড়া! এই দাঁড়া! চিন্তা করিস না, কিছু হবে না। আমি বলছি দাঁড়া! দাঁড়া বলছি! দাঁড়া! আমি বলছি তুই দাঁড়িয়ে যা! দাঁড়া! কোথায় চলে গেল? এখনই তো এখানে ছিল। অনেকটাই দূরে চলে এসেছি। এখানে তো পাথরও পড়েনি। আরে, এটা তো মীরার আওয়াজ মনে হয়। মীরা, আমি আসছি। এ কি, সবাই কোথায় চলে গেল? এখানে তো সবকিছুই নষ্ট হয়ে গেছে। আরে, এই রক্ত এলো কোত্থেকে এখানে? হে ভগবান, এখানে আসলে হয়েছেটা কি? নিশ্চয়ই এখান থেকে কাউকে টেনে হিচড়ে নিয়ে যাওয়া হয়েছে। মনে হচ্ছে আমাদের বন্ধুদেরকেই। এখন আমি কি করব? হ্যাঁ, এখন আমাকে গ্রামের লোকেদের থেকে সাহায্য নিতে হবে। আরে নমস্কার প্রধান সাহেব। নমস্কার নমস্কার। কি ব্যাপার আজ এত সকাল সকাল? আরে তুমি আগে আদা দেওয়া গরম গরম চা দাও, আজকে ভীষণ ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আর যাই বলুন, শীতের সময় চা খাওয়ার মজাই আলাদা প্রধান সাহেব। এই নিন গরম গরম চা। আচ্ছা, তুমি এখনো তোমার দোকান বন্ধ করনি? গ্রামের অন্যরা তো বাড়ির ভেতরে লুকিয়ে আছে আগ্নেয়গিরির ভয়ে। কিন্তু ওই আবহাওয়া দপ্তর তো ঘোষণা করেছিল যে 4-5 দিন পরে ফাটবে আগ্নেয়গিরি। আরে ভাই, আবহবিদরা যা বলে তা কোনোদিন মিলতে দেখেছো কি তুমি? সেটা তো আপনি ঠিকই বলেছেন। আসলে প্রাকৃতিক দুর্যোগের ব্যাপারে নিশ্চিত করে কিছুই বলা যায় না। কিন্তু বেশি দেরি করো না, কালকে সকালে বাস ধরে তাড়াতাড়ি বেরিয়ে যেও। কেন অকারণে নিজের প্রাণের ঝুঁকি নিচ্ছ তুমি? হ্যাঁ, কি ঠিক তো? হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। আমি কালকে সকালেই বাস ধরে গ্রামে চলে যাব। 4-5 দিন ছুটি কাটাবো বাড়িতে বসে। এটা ঠিক বলেছো। আরে আরে কি হয়েছে? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? আরে কি হয়েছে? আমার বন্ধুরা খুব বিপদে পড়েছে। কিন্তু কিভাবে আর কিরকম বিপদ? ওই কাল রাতে আমরা ওই পাহাড়ের কাছে ছিলাম, তখন হঠাৎ কিছু লোক এসে আমাদের উপর আক্রমণ করেছে। আক্রমণ করেছিল? কারা হামলা করেছিল? ওদের মুখ তো কাপড় দিয়ে ঢাকা ছিল, ওদের মুখ দেখতে পাইনি। সাবধানে সাবধানে সাবধানে। ঠিক আছে, আপনারা দয়া করে সিআইডি কে ডাকুন। আর তখনই আমরা আরে চিন্তা করো না ভাই, দেখো আমরা সিআইডি কে ডেকে এনেছি। কি হয়েছে? আপনারা এসে গেছেন স্যার। এখন সিআইডি কে সমস্যাটা খুলে বলো তুমি। স্যার, কালকে রাত কাটানোর জন্য আমরা ওই পাহাড়ে ছিলাম। হঠাৎ ওখানে আগ্নেয়গিরি শুরু হলো, আর কিছু পাথর ও আগুনের ফুলকি আমাদের সমস্ত তাঁবুকে নষ্ট করে দিল। আচ্ছা, তারপর? তারপর আমি একটা বন্ধুকে সাহায্য করার জন্য ওর তাঁবুতে গেলাম। স্যার, আমি ওখানে একজন অচেনা লোককে দেখলাম। স্যার দৌড়চ্ছিল, আমি ওকে ফলো করলাম, কিন্তু ও খুব জোরে দৌড়চ্ছিল আর অন্ধকারে কোথায় হারিয়ে গেল। আর তোমার বন্ধুরা? স্যার, আমি যখন তাঁবুর কাছে ফিরে এলাম তখন আমার কোনো বন্ধুই ওখানে ছিল না। জানি না কোথায় চলে গেছিল সবাই। হয়তো আগ্নেয়গিরি থেকে বাঁচার জন্য অন্য কোথাও চলে গেছে। স্যার, কিন্তু আমার একটা বন্ধু রিনা, ও ভীষণভাবে আহত ছিল স্যার। ওর পায়ে ভীষণ রকমের চোট ছিল। আমার মনে হচ্ছে না ও খুব বেশি দূর যেতে পারবে স্যার। আরে এটাও তো হতে পারে যে তোমার বন্ধুরা ওকে তুলে নিয়ে গেছে ওকে সাহায্য করার জন্য। স্যার, ওখানে আমি রক্তের দাগ আর টানা হেঁচড়া করার চিহ্ন দেখেছি। ওরা খুব বিপদে পড়েছে স্যার, ওদেরকে খুঁজতে আমাকে সাহায্য করুন স্যার। ঠিক আছে, আমরা তোমায় সাহায্য করব। তুমি এটা বলো যে তোমরা এখানে কি করতে এসেছিলে? স্যার, ওই আমাদের একজন বন্ধু জুঁই, ও এখানে প্রায় 1 সপ্তাহ আগে ফটোগ্রাফি করার জন্য এসেছিল। তারপর হঠাৎ করে নিখোঁজ হয়ে গেছে স্যার। 1 সপ্তাহ ধরে ওর কোনো খবর নেই। ওকেই খুঁজতে এসেছিলাম। আমি কি করে জানবো আমার সমস্ত বন্ধু এইভাবে নিখোঁজ হয়ে যাবে? দেখো, তুমি ভয় পেও না, সিআইডি তোমার সব বন্ধুদের খুঁজে বের করবে। হ্যাঁ স্যার। স্যার, ওই জুঁইয়ের বয়ফ্রেন্ড অরবিন্দ স্যার, ওর সাথে আর আমার বন্ধু রাহুলের ভীষণ রকমের ঝগড়া হয়েছিল স্যার। তারপর অরবিন্দ কাল রাতে জুঁইকে খুঁজতে একাই চলে গেছিল। কোন দিকে কোন দিকে গেছিল ও? স্যার, ওই পাহাড়ের দিকে।
স্যার এই জায়গাটা ভীষণই ভয়ানক। কয়েক মাস আগে একজন ওখানে ভেড়া চড়াতে গিয়েছিল আর সে এখনো পর্যন্ত ফিরে আসেনি স্যার। হ্যাঁ স্যার, ওখানে তো আগ্নেয়গিরি মাঝে মধ্যেই জেগে ওঠে। স্যার আমরা অরবিন্দকে বাঁচাতে পারবো তো স্যার? কোনো না কোনো রাস্তা ঠিক খুঁজে বের করব। প্রথমে তুমি সেই জায়গাটা দেখাও যেখানে তোমরা তাঁবু খাটিয়েছিলে। স্যার ওই রাস্তা তো আমার ঠিক করে মনে নেই। আমি যাচ্ছি আপনাদের সাথে। আসলে এরকম একটা দুটো জায়গায় আছে যেখানে তাঁবু খাটানো যায়, কিন্তু 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 কি? আবহাওয়া দপ্তর জানিয়েছে যে আগামী সময়ে অনেক কিছু বিপদ ঘটতে পারে। আগ্নেয়গিরি যে কোনো সময় ফাটতে পারে, আপনারাও এতে মারা যেতে পারেন। আপনাকে আমাদের কথা ভাবতে হবে না, কিন্তু আমরা এটাও চাই না যে আমাদের জন্য আপনি কোনো সমস্যায় পড়েন। আমার চিন্তা করবেন না স্যার, এই এলাকাটা আমার মায়ের মতো, আর আমি তার সন্তান। পৃথিবীর কোনো মা তার সন্তানের খারাপ চায় না। চলুন। স্যার এটাই ওই জায়গা যেখানে আমরা শোয়ার জন্য তাঁবু খাটিয়েছিলাম। এই জায়গাটা তো অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক বড় বড় পাথর পড়ে রয়েছে আগ্নেয়গিরির জন্য। স্যার এই যে দেখুন, এখানে রক্ত আর টেনে হিচড়ে নিয়ে যাওয়ার দাগ। মানে এখানে কারো আঘাত লেগেছিল আর তাকে টেনেও নিয়ে যাওয়া হয়েছে। দেখো এখানে কিছু পাওয়া যায় কিনা। স্যার এই যে ভাঙা একটা ঘড়ি পেলাম। স্যার এটা তো রাহুলের ঘড়ি। তুমি কি শিওর যে এটা রাহুলেরই ঘড়ি? হ্যাঁ এটা রাহুলকে আমি দিয়েছিলাম ওর জন্মদিনে। স্যার টেন্টের সবার জিনিসপত্র একই রকম পড়ে রয়েছে। সমস্ত জিনিসপত্র একই আছে, তার মানে হলো ড্যানি যার পিছনে দৌড়েছিল সে চুরি করার উদ্দেশ্যে এখানে আসেনি। হ্যাঁ স্যার। দেখি এই চিহ্নটা আমাদের কতদূর নিয়ে যায়। স্যার তার মানে এখানে যে ঘটনাটা ঘটেছে সেটা শুধু ল্যান্ডস্লাইডের জন্য নয়, এখানে ড্যানির বন্ধুদের ওপর কেউ হামলা করেছে। আর স্যার ওই আক্রমণে হয়তো কেউ আহত হয়েছে, আর মনে হচ্ছে কাউকে টেনে নিয়ে যাওয়া হয়েছে। এই এলাকায় আগে এমন ঘটনা হয়নি। এই শান্তিপূর্ণ এলাকায় অসামাজিক ব্যাপারটা কোথা থেকে এলো? যারা এই কাজ করেছে খুব তাড়াতাড়ি ওরা ধরা পড়বে। স্যার ড্যানির 4 জন বন্ধু ছিল, তো জোর জবরদস্তি তখনই হতে পারে যখন হামলাকারীরা 4 জনের বেশি থাকবে। তাই তো মনে হচ্ছে, হয়তো ওদের কাছে অনেক অস্ত্রও আছে। কিন্তু স্যার আক্রমণকারীরা ল্যান্ডস্লাইডের সময়টাই কেন বেঁচেছিল? আর স্যার আক্রমণ করলো তাহলে চুরি কেন করলো না? তার মানেটা একদম পরিষ্কার, ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, এটা অন্য কোনো ব্যাপার। স্যার আমার বন্ধুরা বেঁচে যাবে তো? ড্যানি আমরা চেষ্টা করে দেখছি। আশপাশে এলাকাটা ভালো করে চেক করো। এখানে দুর্গন্ধটা কিসের? মাই গড! নিখিল, শ্রেয়া, করণ, জয়বন্তী, এদিকে এসো। এটা দেখতে পাচ্ছ? স্যার এটা আমার কোনো বন্ধু নয় তো? এক্ষুনি জানতে পারা যাবে। স্যার এখানের এই মাটিটা তো নরম মনে হচ্ছে। এখানে লাশ দেখতে পাচ্ছি, আর এই মাটিটাও হয়তো এর মধ্যে কোনো একটা কাজ করো, জায়গাটা খোঁড়ো। ইয়েস স্যার।
স্যারের মুখটা তো ঠিক করে চেনাই যাচ্ছে না। আমার কোনো বন্ধু নয় তো? না না, লাশটা একদম পচে গেছে, মনে হচ্ছে কে অনেকদিন আগে পোঁতা হয়েছে। আর স্যার এর আশপাশের মাটি দেখে তো মনে হচ্ছে ও লাভার আগুন থেকেই পুড়ে গিয়েছে। মনে হয় ধস নামার শিকার হয়ে গেছে বেচারা। আমি আর এদিকে তাকাতে পারছি না। স্যার, স্যার এখানে একটা মেয়ের লাশ রয়েছে। মাই গড, দুটো লাশের অবস্থা একই রকম। মনে হচ্ছে দুজনকে একসাথে আর একই সময়ে মারা হয়েছে, কিন্তু এরা ল্যান্ডস্লাইডের শিকার নয়, অপরাধের শিকার। দেখতে পাচ্ছ ওদের শরীরে আঘাতের চিহ্ন? এই এলাকায় তাহলে কি শুরু হয়েছে? আগে তো কখনো চুরি ডাকাতি পর্যন্ত হতো না, আর খুন! স্যার এখন তো আমার বন্ধুদের জন্য চিন্তা আরও বেড়ে গেল। যদি ওদেরকেও এরকম অবস্থায় দেখতে পাই। আরে দেখো ড্যানি, তুমি সবসময় নেগেটিভ কেন ভাবছো? তোমার বন্ধুদের কিচ্ছু হবে না, আমরা আছি তো। শ্রেয়া, কোনো আইডিয়া আছে? না স্যার, কোনো আইডি নেই। লাশগুলো নষ্ট হয়ে যাওয়ার আগে ফরেন্সিক ল্যাবে পাঠাতে হবে। নিখিল স্যার। হেলিকপ্টার ডাকো আর লাশগুলোকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। স্যার। স্যার এই দেখুন। ও, কেউ আমাদের উপরে নজর রাখছে দূরবীন দিয়ে। স্যার কাল রাতে আমিও ওখান থেকে একটা আলোর ছটা দেখতে পেয়েছিলাম। আমি ভেবেছিলাম জুই সাহায্যের জন্য ডাকছে। কিছু হচ্ছে ওখানে, ওখানে গিয়ে দেখতে হবে। না অরবিন্দ, হাঁপালে হবে না, হেঁটে যেতে হবে। জুইয়ের জন্য হেঁটে যেতে হবে। কাম অন। এটা তো জুইয়ের আওয়াজ। জুই তুমি ভয় পেও না, আমি আসছি, আসছি আমি। জুই, এই দিক থেকে তো আওয়াজটা আসছিল, কোথায় গেল? জুই, জুই! শোনো, ফরেন্সিক ল্যাবে যখন এসেছো তখন চুপচাপ ওই কোণে গিয়ে দাঁড়িয়ে থাকবে, বুঝেছো? মৌমাছির মতো আমার মাথার ওপর ঘুরো না। মাথার উপর ঘুরছি না তো ডক্টর সালুকে, আমি তো শুধু এটাই ভাবছিলাম যে আপনার আবার আমাকে দরকার পড়বে না তো। আগে না ফ্রেডি সাহেব, যদি আপনাকে আমার দরকার হয় না তখন আপনার কাছে গিয়ে হাত জোড় করে বলবো, শ্রীমান ফ্রেডি সাহেব আপনাকে আমার দরকার আছে, বুঝলেন? ততক্ষণ তুমি তাই করো যেটা তোমাকে এসিপি বলেছে, যাও। আচ্ছা ডক্টর সালুকে, আপনার যদি কোনো কারণে আমাকে দরকার লাগে তাহলে সংকোচ করবেন না, জানো আমি আছি। আরে এখানেই আছি, যাও ওখানে তুমি। হ্যাঁ ফেডরিক, কি হয়েছে? সবকিছু একদম ফার্স্ট ক্লাস চলছে। হ্যাঁ। আমি ডক্টর সালুকে আর সারিকাকে বলে দিয়েছি কি কি করতে হবে। গুড। এই কি বলে তুমি? তুমি বলেছো সারিকা আর আমাকে কি করতে হবে, তুমি বলেছো? হ্যাঁ, তার না তো কি, আমি তো আপনাকে খুঁজে বের করতে বললাম যে এই দুটো লাশ কতদিনের পুরনো। হ্যাঁ হ্যাঁ ফ্রেডি, কিন্তু প্রমাণটা করেছে তো ডক্টর সালুকেই, তাই না? তুমি কি আর ওনাকে এটা শিখিয়েছো যে মৃত্যুর সময় কি করে বের করা হয়? হ্যাঁ স্যার। চলো ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা সালুকে বলো, কি জানতে পারলে এই দুজনের মৃত্যুর ব্যাপারে? কবে মৃত্যু হয়েছে? বস, এই দুজনের মৃত্যু 7-8 দিন আগে হয়েছে।
মৃত্যুর কারণ? দুজনকে খুবই খুবই নৃশংসভাবে মারা হয়েছে, ছুরি দিয়ে। এই দেখো, এই দুজনেরই কলার বনে একটা চিহ্ন দেখতে পাচ্ছ বস? এই চিহ্নটা ছুরির চিহ্ন। আর ওর মাথা আর বুকের পাজরে অনেক আঘাতের চিহ্ন আছে। মনে হচ্ছে কোনো ভারী জিনিস দিয়ে দুজনকে খুব মারা হয়েছে, ছুরি দিয়ে মারার আগে। মানে এই খুনটাতে একাধিক লোক আছে? মনে তো তাই হচ্ছে। ফেডরিক, কিছু জানা গেছে এদের দুজনের ব্যাপারে? বলো বলো, এটা তো জানা যাক যে তুমি নিজের কাজ করেছো না আমার মাথা খারাপ করেছো। স্যার, আমি আমাদের পুরো ক্রিমিনাল ডেটাবেস চেক করেছি, কিন্তু কোনো ম্যাচ খুঁজে পাইনি। মিসিং পার্সন ব্যুরোর রেকর্ড চেক করেছো? না স্যার। যাও চেক করো। ইয়েস স্যার। স্যার, হ্যাঁ, মৃত ওই মহিলার রেকর্ড তো পাওয়া যায়নি, কিন্তু ওই লোকটির রেকর্ড পাওয়া গেছে। আচ্ছা দেখাও দেখি। নাম হচ্ছে রঘুবীর। 6 দিন আগে উধাও হওয়ার রিপোর্ট লেখানো হয়েছিল। আর স্যার, এখানে এটাও লেখা রয়েছে যে রঘুবীর একজন ভলকানো স্পেশালিস্ট ছিল। মনে হচ্ছে আগ্নেয়গিরি রিসার্চ করতে গিয়েছিল এ রঘুবীর। স্যার, এখানকার মাটি তো খুব গরম। নিচে লাভা আছে না, সেই জন্যই গরম লাগছে। এটা তো কিছুই নয়, যত সামনে এগোতে থাকবে তত গরম বেড়ে যাবে। যদি তুমি সহ্য না করতে পারো তাহলে এখনই ফিরে যাও। না, যা খুশি হোক, আমি আমার বন্ধুদের ছেড়ে কোথাও যাব না। স্যার, হ্যাঁ স্যার, ওই ভলক্যানোলজিস্ট রঘুবীরের সাথে যে মেয়েটার লাশ পাওয়া গেছে, হ্যাঁ, ওই মেয়েটির ব্যাপারে এখনো পর্যন্ত সেরকম কিছু জানা যায়নি। কিন্তু আশ্চর্যের ব্যাপার এইটা যে ওর এখানে আসার কোনো প্ল্যান ছিল না, হঠাৎ করে একদিন ব্যাগ গুছিয়ে এখানে চলে এলো। কোনো তো বিশেষ কারণ আছে যা ওকে মৃত্যুর দিকে টেনে এনেছিল। আচ্ছা, রণবীরের সঙ্গে ফোনে শেষ কার কথা হয়েছিল? স্যার, পঙ্কজ ওর ব্যাপারে খোঁজ নিচ্ছে। আরে সাবধানে স্যার, মনে হচ্ছে ধস নামতে চলেছে, পালাও এখান থেকে। বাবুদা, স্যার, ইনি তো খাদে পড়ে গেলেন। ওনাকে বলেছিলাম আমাদের সঙ্গে এসে যেন নিজের কোনো ক্ষতি না করেন। স্যার, বুঝতেও তো পারছি না উনি বেঁচে আছেন কিনা। নিচে পেট্রোল পুলিশকে ফোন করো, অফিসারদের পাঠাতে বলো ওনাকে খুঁজতে। স্যার, স্যার, দয়া স্যারের ফোন। হ্যাঁ দয়া, জানতে পারলে কিছু? কি মানে যে মেয়েটার লাশ পাওয়া গেছে সে জুহি? কি বলছেন স্যার? জুহির মৃত্যু হয়েছে স্যার? ঠিক আছে দয়া, আমি তোমায় পরে ফোন করছি। ড্যানি, জুহি তো বেঁচে নেই, কিন্তু তোমার বাকি সমস্ত বন্ধুদের ওদের তো খুঁজে বের করতে হবে, তাই না? স্যার, স্যার, যদি জুইয়ের মৃত্যু আগেই হয়ে যায় তাহলে সাহায্যের জন্য পাহাড়ে চিৎকার কে করছিল? আর স্যার, জুই তো রঘুবীরকে চিনতও না। যদি ও কোনো বিপদেই ছিল তো আমাদেরকে ডাকতে পারতো। ও এই রঘুবীরকে কেন ডাকবে? শ্রেয়া, তোমার কি মনে হয়? তুমি জানো এটা? না স্যার, স্যার, পঙ্কজ এসএমএস করেছে, ও জুইয়ের ফোন রেকর্ডস পাঠিয়েছে। এর আগে জুই আর রঘুবীরের মধ্যে ফোনে কখনো কথা হয়নি। অদ্ভুত ব্যাপার, জুহি শুধু একবারই রঘুবীরকে ফোন করে আর ও এখানে চলে আসে, আর দুজনেই মারা যায়। স্যার, রঘুবীর একজন ভলক্যানোলজিস্ট ছিলেন, আর হতে পারে জুইয়ের কাছে এমন কিছু ইনফরমেশন ছিল যেটা ও রঘুবীরকে দিতে চেয়েছিল। ড্যানি, যখন শেষবার জুহির সঙ্গে তোমার কথা হয় তো ও পাহাড়ের কোন জায়গাটায় ছিল? ওটা স্যার আরো ওপরের দিকে। আরো ওপরের দিকে? চলো।
নিখিল জলটা দাও। সবাই অল্প করে জল খেয়ে নাও। হ্যাঁ স্যার। স্যার আপনি আমার তো জল তেষ্টা পাইনি, তুমি খেয়ে নাও। আপনি খান না স্যার। না না, খেয়ে নাও। থ্যাংক ইউ স্যার। চলো। নিখিল, তুমি কখনো সত্যিকারের আগ্নেয়গিরি দেখেছো? না, সেটা তো দেখিনি, কিন্তু যখন দয়া স্যারের হাত কোনো অপরাধীর গালে পড়ে তখন সেটা তার থেকে কিছু কম হয় না। আর কতটা দূর সেই জায়গাটা? এই আশেপাশেই হবে, চলেই এসেছি। স্যার ওই দেখুন একটা কুঁড়ে ঘর আছে মনে হচ্ছে। চলো গিয়ে দেখি। রাহুল, অরবিন্দ, মীরা, তোরা সব এখানে? থ্যাংক গড, আমি তো ঘাবড়ে গেছিলাম যে তোদের কিছু হয়ে যায়নি তো। ওই লোকগুলো এখানে ফিরে আসার আগে প্লিজ আমাদের হাতের বাঁধনগুলো খুলে দে। কোন লোকগুলো? কাদের কথা বলছো তোমরা? জানি না, আর আমি এটাও জানি না যে আমাদেরকে এখানে এইভাবে আটকে রেখেছে কেন। স্যার, স্যার এই দেখুন রেডিও ইকুইপমেন্ট। তার মানে এখান থেকে কেউ বাইরে সিগন্যাল পাঠাচ্ছে। এসব হচ্ছে কি এখানে? মাই গড, ডাইনামাইট। স্যার মনে হচ্ছে এখানে কোনো খুব বড় খিচুড়ি পাকিয়েছে। তোরা তোরা সব ঠিক আছিস তো? আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম তোদের আবার দেখবো যে। এত সহজে আমি তোকে ছাড়বো না ভাই, এখনো তো অ্যাডভেঞ্চার করার জন্য আরো অনেক কিছু বাকি। এই অ্যাডভেঞ্চার তোমাদের জন্য যথেষ্ট নয়? এবার শুরু থেকে বলো কি করে হলো এইসব। স্যার সেই রাতে যখন ল্যান্ডস্লাইড হয়েছিল। সুমিত, সুমিত কোথায়? স্যার এই কাজটা এমন একটা গ্রুপের কাজ যারা এই অন্যায় কাজগুলো তখনই করে যখন ল্যান্ডস্লাইড হয়। কিন্তু আমি তো এটা বুঝতে পারলাম না যে ওরা আমাদের কিডন্যাপ করেছে কেন, কারণ আমরা তো ওদের টাকাও অফার করেছিলাম, কিন্তু তাতে কোনো ওরা ইন্টারেস্ট দেখায়নি। কারণ ওদের উদ্দেশ্য লুটপাট করা নয়, অন্য কিছু। আমার মনে হচ্ছে এই ডাইনামাইটের ব্যবহার এরা ল্যান্ডস্লাইড করানোর জন্যই করে থাকে, আর তার মধ্যে ওরা নিজেদের কাজটা সেরে ফেলে। কিন্তু স্যার ওরা এটা কেন করবে? এর উত্তর তো এবার ওরাই দিতে পারবে। তোমরা কিছু শুনেছিলে ওরা কি নিয়ে কথা বলতো? কি প্ল্যান ওদের? ওদের মধ্যে একটা লোক বলছিল যে বস নাকি পশ্চিম দিকে একবার ডেকেছে, হতে পারে ওই দিকেই গেছে। পশ্চিম দিকে? করণ, ইয়েস স্যার। তুমি এদের সঙ্গে এখানেই থাকো, আমরা দেখছি। পশ্চিম দিকটা এদিকে দেখাচ্ছে স্যার। স্যার মনে হচ্ছে লাভা আবার বেরোতে পারে। জানি না এগুলো লাভা নাকি ডাইনামাইটের জন্যই হচ্ছে। এটা কি? এই গুহার মধ্যে চলছে না তো এই কালোবাজারি? চলো, চলে এসো। সিআইডি? ঠিক চিনতে পেরেছো। কি চলছে এখানে? কি চলছে সেটা জানার আপনার কোনো দরকার নেই। নিজের যদি ভালো চান তাহলে এখান থেকে চলে যান আপনারা। আবে ওই মাথায় ফেটি বেঁধে নিজেকে সর্দার মনে করছিস? জানিস কাদের সামনে দাঁড়িয়ে আছিস তুই? অভিজিৎ স্যারের মাথা একবার গরম হলো না, তোরা কেউ আসতে থাকবি না। এই সিআইডির লোকেরা এইভাবে কথা শুনবে না।
সিআইডির লোক এখানে এসেছে ঠিকই, কিন্তু বেঁচে ফিরতে পারবে না। দামি পাথর, ল্যান্ডস্লাইডের আড়ালে এসব ব্যবসা চলছে। নড়ার চেষ্টাও করবে না, না হলে কিন্তু আমি গুলি চালিয়ে দেবো। দেখুন প্লিজ, গুলি চালাবেন না। আমি ভুল করে ফেলেছি, আমাকে 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 মাফ করে দিন। এবার তোমাকে কে বাঁচাবে? শ্রেয়া, তাহলে তুই বেঁচে আছিস? হ্যাঁ, আমি বেঁচে আছি। আচ্ছা, তাহলে তুই করছিস এই দামি পাথরের ব্যবসা? হ্যাঁ, কেননা এই গ্রামটা আমার। এই গ্রামে প্রতিটা জিনিসে আমার অধিকার আছে, আর যে আমার রাস্তায় আসবে আমি তাকে আমার রাস্তা থেকে সরিয়ে দেবো। এই জন্য জুই আর রঘুবীরকে তুই খুন করেছিস? হ্যাঁ, কারণ ওরা আমার গোপন কাজের ব্যাপারে জেনে গেছিল। জুই এসেছিল এখানে ছবি তুলতে, কিন্তু প্রয়োজনের থেকে বেশি জেনে ফেলেছিল। তারপরে রঘুবীরকে এখানে ডাকলো, আর রঘুবীর ওর ইকুইপমেন্টস থেকে বুঝতে পারলো এই আগ্নেয়গিরি প্রাকৃতিক নয়, আসলে আমার ডায়নামাইটের গ্লাস থেকে হয়ে থাকে। তাই বাধ্য হয়ে ওই দুজনকে শেষ করে দিতে হলো। এবার এই সব কথা তুই আদালতে গিয়ে বলবি। আদালতে? আদালতে আমি তখনই বলবো যখন কেউ আমাকে ধরবে। আমাকে কেউ ধরতে পারবে না। পাপ কাজের এইরকমই পরিণাম হয়। দেশের সম্পত্তি কারো একার হতে পারে না, দেশের সম্পত্তি দেশেরই হয়। লাভা বাড়ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি বেরো এখান থেকে। লাভা আসছে, তাড়াতাড়ি চলো 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 চলো,
তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি 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 চলো তাড়াতাড়ি উপরে এসো, তাড়াতাড়ি সাবধানে এসো। তাড়াতাড়ি ওদিকে এসো, Girls! ওদিকে। তাড়াতাড়ি চলো এসো। খুব তাড়াতাড়ি এবার আমরা এখান থেকে বেরিয়ে যাব। থ্যাংক ইউ সো মাচ স্যার। আজকে আপনারা যদি এখানে না থাকতেন তাহলে হয়তো আমরা কেউ জীবিত অবস্থায় ফিরতে পারতাম না। এতে থ্যাংক ইউ বলার কি আছে, এটা তো আমাদের দায়িত্ব। স্যার, আজ অবধি আমরা শুধু ফিল্ম স্টার আর ক্রিকেটার্সদেরই আমাদের হিরো ভাবতাম, কিন্তু আজ বুঝতে পারছি যে আসল হিরো তো আপনারা সবাই। এই জিপিএসটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? সোজা 3 ঘন্টা চলতে থাকুন, আপনি আপনার গন্তব্যে পৌঁছে যাবেন। আরে এই আধ ঘন্টা আগেই তো জিপিএস বললো 3 ঘন্টা, এখন আবার বলছে 3 ঘন্টা। হ্যালো। হাই সিরি। হাই। আমিও ওটাই ভাবছি, 2 ঘন্টা ধরে তুমি আমায় ফোন করলে না কেন? আরে আমার পেছনে লাগছে তো। না না, আমি আমার কিউট সোনুর পেছনে কি করে লাগি? তুমি যখন আমাকে সোনু বলে ডাকো আমার মনে কুচু 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 হয়। কি হয় যেন বললি তোর মনের মধ্যে? কুচ্চু কুচ্চু। হ্যাঁ? আরে স্যার, এ হলো আমার ইনফর্মার, এর থেকে ইম্পর্টেন্ট ইনফরমেশন নিচ্ছি। তোর ইনফর্মার? আমি একটু দেখি। ও স্নেহাল। পঙ্কজ, এ তোর কোন ইনফর্মার রে, যার নাম আমি আগে কোনোদিন শুনিনি? আরে স্যার ছাড়ুন না, আমি না একে ম্যাট্রিমোনিয়াল সাইটে পেয়েছিলাম, ভালো বন্ধুত্ব হয়ে গেছে আমাদের মধ্যে। হ্যালো। হ্যাঁ, আরে না না, ওই ফ্রেডি স্যার বলছিলেন যে কিছু না স্যার, পঙ্কজের একটা ইম্পর্টেন্ট ফোন এসেছে। পঙ্কজের ইম্পর্টেন্ট ফোন এসেছে, তা তুমি ওখানে কি করছো? এদিকে এসো। যে ইম্পর্টেন্ট কাজটা দিয়েছিলাম তার কি হলো? 1 মিনিট স্যার। হ্যালো। হ্যাঁ বেবি, সরি, একটা কাজ করছিলাম। আচ্ছা, তুমি কি তোমার হোটেলে পৌঁছে গেছো? হোটেল? এখনো আমি পুনেই পৌঁছতে পারিনি আর তুমি হোটেলের কথা বলছো? কি? তুমি তো কোন সকালে বেরিয়েছো? সেটাই তো, দেখো না এই জিপিএস আমায় কোথায় পৌঁছে দিয়েছে। আমি একটা কাঁচা রাস্তা দিয়ে যাচ্ছি। আরে কাঁচা রাস্তা দিয়ে কেন যাচ্ছ? সোজা হাইওয়ে দিয়ে যাও না। আরে আমি হাইওয়ে দিয়েই যাচ্ছিলাম, জিপিএস দেখালো ওখানে নাকি ট্রাফিক জ্যাম আছে, তাই ভাবলাম শর্টকাট নিয়ে নি, ফেসে গেলাম আমি। আচ্ছা, তুমি একটা কাজ করো, রাস্তা যদি কাউকে দেখতে পাও তাকে রাস্তাটা জিজ্ঞেস করে নাও। হ্যাঁ, আমি কাউকে জিজ্ঞেস করছি। হ্যাঁ, তুমি একটু হোল্ড করো। ওকে। এক্সকিউজ মি, আপনি একটু বলতে পারবেন এই রাস্তাটা হাইওয়েতে কানেক্ট হবে কিনা? হ্যাঁ হবে। কত দূর এখান থেকে? হ্যালো স্নেহাল। হ্যালো স্যার। কি হয়েছে পঙ্কজ? স্নেহাল,
স্যার এটা স্নেহালের গাড়ি স্যার। আপনারা? সিআইডি। স্যার আমি ইন্সপেক্টর মহেশ। সামনে থানাতেই আমার পোস্টিং রয়েছে। কিছু জানা গেছে? তেমন কিছু জানতে পারিনি স্যার, কিন্তু গাড়ির সামনে থেকে এই ভাঙা মোবাইলটা পড়েছিল, পেয়েছি স্যার। স্যার এটা স্নেহালের স্যার। এটা তো পুরোপুরি ভেঙে গেছে, মনে হচ্ছে কোনো গাড়ি চাপা দিয়ে এটাকে ভেঙে দেওয়া হয়েছে। স্যার হয়তো অপরাধী এই গাড়িটা করেই এসেছিল আর তারপরে ওকে এই গাড়িটা করেই নিয়ে গিয়েছে। স্যার এদেরকে যদি একবার হাতে পাই না, একটাকেও ছাড়বো না। আচ্ছা পঙ্কজ, স্নেহালের কারোর সঙ্গে কোনো শত্রুতা ছিল? স্যার সাদা সিধে মেয়ে ছিল স্যার, ওর কারোর সঙ্গে কোনো শত্রুতা নেই। ঠিক আছে, আমরা স্নেহালকে খুব তাড়াতাড়ি খুঁজে বার করব। এটা স্নেহালের ব্যাগ, পার্টস, এই ল্যাপটপের মতো দামি জিনিসটাও গাড়িতে? স্যার এই অপরাধটা লুটপাটের জন্য তো শুধু হয়নি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, এই স্নেহাল পুনা যাচ্ছিল তো এই রাস্তায় কেন এলো? মানে এই রাস্তা তো পুনায় যায় না। জিপিএস এর জন্য স্যার, জিপিএস দেখে ওই রাস্তায় এসেছে। জিপিএস ভুল রাস্তায় নিয়ে এসছে, এটা কি করে সম্ভব? স্যার অ্যাকচুয়ালি কি হয়েছিল, জিপিএস হাইওয়েতে ট্রাফিক জ্যাম দেখিয়েছিল, সেই জন্য এই রাস্তাটা ধরেছিল। ও, তার মানে স্নেহাল খুব বড় ষড়যন্ত্রের শিকার হয়েছে। গাড়িতে কিছু পাওয়া গেল সারিকা? কিচ্ছু পাওয়া যায়নি, আর না পাওয়ার কোনো আশা আছে। কেন এরকম কেন বলছো? তুমি এই গাড়িটার থেকে কোনো অদ্ভুত স্মেল পাচ্ছ কি? হ্যাঁ, এই কেমিক্যালের মতো কোনো একটা জিনিসের গন্ধ। এক্স্যাক্টলি, এটা কেমিক্যালের গন্ধ। অপরাধী যাওয়ার আগে এই গাড়িটা ভালো করে পরিষ্কার করে গেছে জিম্বোকোলক্সি নামের কেমিক্যাল দিয়ে। এখন এই গাড়িটার থেকে না তো কোনো আঙুলের ছাপ পাওয়া যাবে আর না ডিএনএ। এই কাজটা তো কোনো প্রফেশনালের। স্যার খুনি যদি প্রফেশনাল হয় তাহলে ওকে খুঁজতে অনেক সময় লেগে যাবে স্যার। পঙ্কজ, তোমাকে কিছুক্ষণের জন্য ভুলতে হবে যে স্নেহাল তোমার বন্ধু, একজন সিআইডি অফিসারের মতো ভাবো। রাইট স্যার। স্নেহালের মম, ড্যাড, আন্টি। বাবা পঙ্কজ, কিছু জানতে পারলে? আন্টি আপনি চিন্তা করবেন না স্যার, আমি আমাদের পুরো টিম রয়েছে, স্নেহালকে খুঁজে বার করব। সকাল সকালও বাড়ি থেকে বেরোনোর সময় খুব খুশি ছিল, জব ইন্টারভিউয়ের জন্য যাচ্ছিল তো। আমি ওকে বলেও ছিলাম তুই পুনা যাচ্ছিস যখন ট্রেনে চলে যা, কিন্তু ও আমার কথা শুনলো না। এই স্নেহাল পুনা যাচ্ছে সেটা কে কে জানতো? আমরা বাড়ির লোকেরা আর ওর কিছু বন্ধু বান্ধব। পুনাতে কোন কোম্পানিতে যাচ্ছিল এই ইন্টারভিউ দিতে? ওকে টেক। ওখান থেকে রোহিত বলে একজন ফোন করেছিল। রোহিত? আপনাদের ছাড়া এই রোহিত জানতো যে স্নেহাল পুনা আসছে? এই ইনফরমেশনটা পেয়ে গেলে স্যার আমরা অনেকটা এগিয়ে যাব। হ্যালো স্যার, আমি হলাম রোহিত, এই কোম্পানির এইচআর ম্যানেজার। রোহিত, স্নেহাল নামের একটা মেয়ে তোমার কোম্পানিতে আসার কথা ছিল না জব ইন্টারভিউ দিতে? জব ইন্টারভিউর জন্য? আগে না তো। না মানে কি বলতে চাইছেন? এই ইমেলটা আপনাদের কোম্পানি থেকে পাঠিয়েছিল তো? এটা তো আমাদের কোম্পানির ইমেল অ্যাড্রেসই নয়, কেউ নকল ইমেল থেকে হয়তো এনাকে বোকা বানিয়েছে। আচ্ছা, এরকম না তো যে এখন তুমি আমাদের বোকা বানাচ্ছ? হ্যাঁ স্যার, এই দেখুন আমার কার্ড, এখানে কোম্পানির ইমেল আইডি পরিষ্কার করে লেখা আছে। যদি আপনি চান তাহলে আমি কোম্পানির বসের সাথেও আপনার দেখা করাতে পারি। আমাদের কোম্পানির সমস্ত পজিশনই ফুল আছে, আর এখানে কোনো কাজের জন্য কোনো ইন্টারভিউই চলছে না। স্যার তার মানে এই ইমেলটাও ওই অপরাধীরাই পাঠিয়েছে। অনেক বড় প্ল্যানিং করেছিল কেউ, সে যেই হোক স্নেহালের সম্পর্কে অনেক কিছু জানে। পঙ্কজ, একটু ঠান্ডা মাথায় ভেবে তারপরে বলো, স্নেহালের সঙ্গে কারোর কি কোনো শত্রুতা ছিল? না স্যার। আরে একটু ভেবে চিন্তে বলো, হয়তো কখনো বলেছিল কারোর সঙ্গে ঝগড়া হয়েছিল। হ্যাঁ, মনে করো। দেখো ভাই পঙ্কজ,
পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার কখনো না কখনো কারোর সঙ্গে মনোমালিন্য হয়নি। তবে আরে ছোটখাটো ঝগড়া হয়তো হয়েছিল কারোর সঙ্গে। স্যার ছোটখাটো ঝগড়া হয়তো ওর বন্ধুদের সঙ্গে হয়েছে স্যার, কিন্তু এমন বড় কোনো ব্যাপার হয়নি যে ওকে কেউ এভাবে তুলে নিয়ে যাবে। আর স্যার স্নেহালের বাড়িতে কোনো কিডন্যাপারের ফোন পর্যন্ত যায়নি মুক্তিপণের টাকা চেয়ে। স্যার ও মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে স্যার। আর স্যার কেউ যদি মুক্তিপণ দাবি করে ওরা দিতেও পারবে না। পঙ্কজ, তুমি বলছিলে যে জিপিএস ওকে ভুল রাস্তায় পাঠিয়েছিল, তাই তো? আর জিপিএস থেকে ও বুঝতে পেরেছে যে ট্রাফিক জ্যাম আছে এক্সপ্রেসওয়েতে, তাই তো? ইয়েস স্যার। কিন্তু স্যার ট্রাফিক পুলিশের লোকরা তো বললেন হাইওয়েতে কোনো জ্যামই ছিল না সেদিন। সেটাই তো, তার মানে জিপিএস ওকে ভুল ইনফরমেশন দিয়েছিল। স্যার জিপিএস ভুল ইনফরমেশন কি করে দিতে পারে স্যার? আজকাল তো প্রায় সকলেই জিপিএস ব্যবহার করে। প্রবলেম জিপিএস এ নয়, প্রবলেম হলো এটা যে আজকাল যেভাবে কম্পিউটার, মোবাইল ফোন, ল্যাপটপ হ্যাক হয় সেভাবে জিপিএসও হ্যাক করা যেতে পারে। হ্যাঁ, হতেই পারে। আর অপরাধীরা যেখানে এরকম প্ল্যান করতে পারে তখন জিপিএস হ্যাক করা ওদের কাছে কোনো ব্যাপারই না। স্যার স্যার বিগত 5-6 মাসে এরকম আরো অনেক লোক আছে যারা স্নেহালের মতনই গায়েব হয়ে গেছে। এদেরও গাড়ি থেকে কিডন্যাপ করা হয়েছে, আর সেই কেমিক্যালও ছেটানো হয়েছিল ওই গাড়িগুলোর মধ্যে যাতে প্রমাণ লোপাট করা যায়। ও মাই গড, কি হয়েছে স্যার? এখনো পর্যন্ত এদের খুঁজেই পাওয়া যায়নি। পঙ্কজ, এভাবে ভয় পাবে না, বুঝেছ? স্নেহালকে আমরা খুঁজে বের করবই, ওর কোনো ক্ষতি হতে দেব না, ভয় পেও না। রবি, দেখো তো ক্রাইম ব্রাঞ্চের ইন্সপেক্টর সমীর, উনি এই কেসটা হ্যান্ডেল করছে, ওনাকে বিরতি রাখো। স্যার এই নিখোঁজ ব্যক্তিগুলো সব একই রকম ভাবে নিখোঁজ হয়েছেন। প্রথমে ওনাদের চাকরি কিংবা ফ্রি গিফটের লোভ দেখিয়ে ডাকা হয়েছে, তারপরে জিপিএস হ্যাক করে গাড়িতে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তারপর কেমিক্যাল ঢালা হয়েছে যাতে প্রমাণ সব নিশ্চিহ্ন হয়ে যায়। সমীর, সেসব আমরা জেনেই গেছি। যদি নতুন তথ্য কিছু পাওয়া গিয়ে থাকে বা নতুন কিছু যেটা দিয়ে আমরা অপরাধীর কাছে পৌঁছতে পারি। স্যার গত মাসে এরকম নতুন কিছু একটা পেয়েছিলাম। স্যার দাঁড়ান, এখানেই দাঁড়ান স্যার। কোথায় আছে? ওই যে স্যার ওই গাছটার নিচে। কি হলো, চলো। না স্যার আপনি যান। আরে ঘাবড়াচ্ছ কেন? আমি আছি তো তোমার সঙ্গে। না স্যার আমার ভয় লাগে ভীষণ। আচ্ছা জায়গাটা কোথায়? ওই যে স্যার ওইখানে গাছটার নিচে। দাও, আমাকে দাও। কি এই জায়গাটাই তো? হ্যাঁ স্যার। নিখোঁজ লোকেদের মধ্যে একজনকে অ্যাসিড ঢেলে পুরো পুড়িয়ে দেওয়া হয়েছিল। আপনি এটা কি করে জানলেন যে যে মারা গেছে সে এদের মধ্যে কেউ একজন? অন্য কেউ তো হতে পারে। ডেন্টাল রিপোর্ট থেকে জানা গেছে ওই লাশটা ভিকটিম নাম্বার 4 রিচা কুমারের। বাকি যারা নিখোঁজ হয়েছিল তাদের কি খবর? না স্যার, কারোর কোনো খোঁজ পাওয়া যায়নি। রিচার সাথে যা হয়েছে তা দেখে আমার মনে হচ্ছে না যে ওনাদের মধ্যে আদৌ কেউ আর বেঁচে আছেন। স্যার তার মানে স্যার স্নেহালও বাঁচবে না। পঙ্কজ মেরে ফেলবে স্যার। পঙ্কজ, দেখ, নিয়ে যাও ওকে বাইরে। পঙ্কজ, স্যার হতে পারে এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, হয়তো। না পুরবি, আমার তো মনে হয় না এটা কোনো সিরিয়াল কিলারের কাজ, কারণ নর্মালি সিরিয়াল কিলারের একটা প্যাটার্ন আছে, প্যাটার্ন খুন করার, কাউকে মেরে ফেলার। কিন্তু না না, জানি না কেন, তবুও সিরিয়াল কিলার মনে হচ্ছে না আমার। এই দেখো, সে যেই হোক, এ তো যাকে তাকে মারছে।
সে কোনো মেয়ে বা মহিলা হোক বা কোনো পুরুষই হোক। এই দেখো, এরা হলো সবাই স্টুডেন্ট, বয়সটাও এদের কাছে কোনো ব্যাপার না। এটা নিশ্চয়ই অন্য কোনো ব্যাপার। এই দেখো, এই নাতাশা বেচারি তো, আরে নাতাশার সঙ্গে যখন দুর্ঘটনা ঘটে তখন ওর সঙ্গে ওর বয়ফ্রেন্ডও ছিল, কুলদীপ নাম ওর। হ্যাঁ স্যার, আমি ওনাকে 3 বার জিজ্ঞাসাবাদ করেছি, তারপরে কিন্তু বিশেষ কিছু আমি জানতে পারিনি। কুলদীপ স্যার, এটা আমার ভুল। আমার সেদিন নাতাশাকে একা গাড়িতে ছেড়ে যাওয়া উচিত হয়নি। সবকিছু শুরু থেকে বলো, সব কথা ডিটেলে। স্যার, নাতাশা এমআইবি কোম্পানিতে রিসেপশনিস্টের জব করত। তখনই একদিন হঠাৎ করে কোনো বড় কোম্পানি থেকে ভালো জবের অফার এসেছিল। স্যার 1 মিনিট। স্যার, আগের চাকরিতে নাতাশার স্যালারি কত ছিল? স্যার 20,000 টাকা। আর এই চাকরিতে 1 লক্ষ টাকা স্যালারি দেওয়া হচ্ছে। তোমার খুব অদ্ভুত মনে হয়নি যে হঠাৎ কেউ এত বড় চাকরি কেন দেবে? স্যার, অদ্ভুত তো লেগেছিল স্যার, কিন্তু আমরা তখন ভেবেছিলাম যে এটাই হয়তো ভাগ্যের খেলা। আর আমি আমার গাড়ি নিয়ে নাতাশাকে ইন্টারভিউতে পৌঁছে দিতে চলে গেলাম। এ কোন পথে চলেছি আমরা দুজনে একসাথে গাড়িতে। আরে থামো থামো কুলদীপ, আমি তোমাকে কতবার বলেছি বলো তো, তুমি গান গেও না। আসলে তুমি বড্ড বেসুরে গাও। ওরে বাবা, আমি গান গাইছি না, আমি এটা জিজ্ঞেস করছি যে আমরা এটা কোথায় এলাম। এই রাস্তা তো আগে কোনোদিন দেখিনি আমি। তুমি শুধু জিপিএস ফলো করো, নিজের বুদ্ধি খাটাতে যেও না। আরে বাবা, মনে হচ্ছে আমরা ভুল রাস্তায় ঢুকে পড়েছি। এক কাজ করি, আমি বরং ইউটার্ন নিই, আর যে রাস্তা চিনি সেই রাস্তা দিয়েই যাই। ওকে। আরে ও মাই গড, আবার কি হলো? মনে হচ্ছে পাংচার হয়ে গেছে। ও নো, দেখো দুটো টায়ারই পাংচার হয়ে গেছে। একটা হলে তো পাল্টানো যেত। তাহলে এবার কি করব? এখানে ট্যাক্সি, অটো কিছুই তো পাওয়া যাবে না। দাদা দাদা দাদা, 1 মিনিট 1 মিনিট। এখানে আশেপাশে কত মেকানিক পাওয়া যাবে? হ্যাঁ আছে তো, 2 কিলোমিটার সামনেই আছে। কি হয়েছে, পাঞ্চার হয়ে গেছে নাকি? হ্যাঁ দাদা, আমাকে একটু ছেড়ে দেবেন? ছেড়ে দিতে পারি, কিন্তু 50 টাকা লাগবে। আরে 100 টাকা নিয়ে নেবেন, চলুন। আরে কুলদীপ, তুমি আমাকে এখানে একা রেখে যাচ্ছ? আমি যাবো আর আসবো, ঠিক আছে? আমার তোমার সাথে আসাই উচিত হয়নি। লাভ ইউ সোনা। 10 মিনিট তুমি ভেতরে বসো, বাইরে বেরোবে না। আমি যাবো আর আসবো, চলো চলো। ও আমাকে বলেও ছিল যে আমি ওকে যেন একলা ছেড়ে না যাই। যদি আমি ওর কথাটা শুনতাম গো। তারপর তুমি মেকানিককে নিয়ে ওখানে পৌঁছলে, আর ওখানে নাতাশা ছিল না? না স্যার। স্যার, ওই বাইকের লোকটা এদের সঙ্গে মিলে আছে। হতে পারে। তুমি বাইকওয়ালাকে দেখেছো? কিছু মনে আছে? না স্যার, ও তো হেলমেট পরেছিল। আচ্ছা, ওই বাইকের নাম্বার মনে আছে? না স্যার, সেই সময় আমার নাতাশাকে ইন্টারভিউ পৌঁছে দেবার তাড়া ছিল, তাই খেয়াল করিনি। আচ্ছা, এই নাতাশা কোনো ডায়েরি কিছু লিখতো? আমি বলতে চাইছি যে সারাদিন কি করেছে, কিংবা মিটিং শিডিউলস। ডায়েরি তো নেই, কিন্তু হ্যাঁ ল্যাপটপ আছে, যাতে ও নিজের জরুরি বিষয়গুলো লিখে রাখতো। দেখান। একটু খোলো এটাকে। পাসওয়ার্ড 20/04/1987। এটা নাতাশা? আগে হ্যাঁ স্যার। এই দুর্ঘটনা ঘটেছিল 6 মার্চ। দেখো তো দুর্ঘটনার আগেও কোথায় গেছিল। ওর শিডিউলটা চেক করো। স্যার 3 মার্চ ও জেডি ল্যাব গিয়েছিল ব্লাড টেস্ট করাতে। হ্যাঁ তো? স্যার 1 সপ্তাহ আগে স্নেহালও ওখানে গিয়েছিল জেডি ল্যাবে। কি বোরিং ফিল্ম দেখালে তুমি আমাকে, জানো মাথা ধরে গেল। হ্যাঁ, ফিল্মটা একদম বোরিং ছিল না। আরে কি বোরিং ফিল্ম ছিল। আমার খুব খিদে পেয়েছে, চলো ওখানে কি কিছু খেয়ে নি। না, আমি খেতে পারবো না, তুমি খেয়ে নাও। আমাকে এখন 12 আওয়ার্স ফাস্টিং করতে হবে। আমার কাল ব্লাড টেস্ট আছে। ব্লাড টেস্ট? তোমার কি হয়েছে? রিল্যাক্স, ইটস জাস্ট আ ব্লাড টেস্ট, নরমাল রুটিন চেকআপ। আরে বাবা, তুমি তো ভয় দেখিয়ে দিয়েছিলে আমায়। আচ্ছা, ব্লাড টেস্টে ভয় পেয়ে গেলে, আর যদি আমার কিছু হয়ে যায় তখন কি করবে? তখন অন্য কেউ চলে আসবে। কি?
অন্য কেউ হ্যাঁ অন্য কেউ তুমি বলার সাহস হলো কি করে হ্যাঁ? আমাকে মেরো না তুমি, এখানে আমার একটা সম্মান আছে। আই লাভ ইউ, আই লাভ ইউ, আই লাভ ইউ। আরে তোমার কিছু হতেই দেব না। স্যার হ্যাঁ যা সন্দেহ করেছিলাম তাই হলো। সব ভিকটিমই গায়েব হয়ে যাওয়ার ঠিক আগে ব্লাড টেস্ট করিয়েছিল ওই জেডি ল্যাব থেকে। জেডি ল্যাব থেকে? ঠিক আছে, একটা সূত্র তো পাওয়া গেল। আর স্যার, যাদের যাদের বাছা হয়েছিল তাদের কাছে একটা বিশেষ ইমেল এসেছিল টেস্টের কয়েকদিন আগে। কিরকম ইমেল? স্যার ওই ইমেলে এটা লেখা ছিল যে ওরা পুরো টেস্টটাই 500 টাকায় করতে পারবে। স্যার এরকম ইমেল তো স্নেহালের কাছেও এসেছিল। 500 টাকায় তো আজকাল একটা টেস্ট করানো সম্ভব নয়। বস একটু দেখি কি কি আছে। হ্যাঁ দেখো একবার। আরে এটা তো একটা বিশাল লম্বা টেস্টের লিস্ট দেখছি। এ তো 500 টাকায় হবেই না, কম করে 15-20 হাজার টাকা লাগবে। কি বলছো তুমি? হ্যাঁ, ব্যাপারটা বেশ গোলমেলে মনে হচ্ছে সালুখে। এটার তো একটাই কারণ হতে পারে সালুখে, যে টেস্ট করা আর লোকদের সিলেক্ট করা, সুস্থ লোকদের নির্বাচন করা, তারপর তাদের অপহরণ করে মেরে ফেলা। কিন্তু কেন কেন ওরা মারছে? স্যার আপনাদের নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে। 500 টাকাতে এতগুলো রিপোর্ট করা সম্ভবই নয়। এটা তো আমরাও বলছি, এতগুলো টেস্ট 500 টাকা কি করে হয়? এই ল্যাব এত দয়ালু কি করে হয়ে গেল যে এত কম টাকায় এতগুলো টেস্ট করছে? স্যার আমরা এরকম কোনো মেল পাঠাইনি। আচ্ছা ওসব ছাড়ো, ঠিকঠাক বলবে নাকি আরো কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে আমাদের? 1 মিনিট স্যার, আপনি এভাবে মিথ্যে অভিযোগ দিয়ে আমাদের ভয় দেখাতে পারেন না। আপনি যাদের নাম বলছেন তারা তো আমাদের ল্যাবে আসেইনি। এই দেখুন, এটা হলো আমরা আমাদের জানি যে records। ওরা এখানে আসেনি। ওদের বাড়ির লোক বলেছে যে এই ল্যাব থেকে হোম টেকনিশিয়ান গিয়েছিল ওদের বাড়িতে ব্লাড স্যাম্পল নেওয়ার জন্য। ডাকো সবাইকে। এই লিস্টটা দেখে বলুন আপনাদের মধ্যে কে এদের বাড়িতে গিয়েছিল ব্লাড স্যাম্পল নিতে। আমি যাইনি স্যার। আমি যাইনি স্যার। আমিও যাইনি স্যার। কেউ যায়নি? তাহলে ব্লাড স্যাম্পল নিজে থেকেই ওদের ঘর থেকে উড়ে এখানে চলে এলো? হ্যাঁ, এই ফিস ফিস করাটা বন্ধ করুন, জোরে বলুন, নাকি সিআইডি ব্যুরোতে গিয়ে কথা বলবো? স্যার অ্যাকচুয়ালি আপনারা ঠিকই বলেছেন, আমরা ভিকটিমদের বাড়ি যাইনি, বরং ওরা এখানে এসেছিলেন টেস্ট করাতে। কিন্তু সেই দিন নয় যেদিন আপনি বলছেন। এই দেখুন, কয়েক মাস আগে এসেছিলেন ব্লাড টেস্ট করাতে, ওইসব রিপোর্টস করাতে নয়। অর্ধেক সত্য তো তুমি বলে দিয়েছো, এবার পুরোটাই বলে দাও। কি করেছো তোমরা এদের সাথে? বলছি তো আমরা কিচ্ছু করিনি। নিশ্চয়ই কেউ আমাদের নাম নিয়ে নকল ইমেল পাঠিয়েছে। কিন্তু ওই নকল ইমেল পাঠানো লোকেরা কি করে জানলো যে তোমার ল্যাবে কোন কোন পেশেন্ট এসছে ব্লাড টেস্ট করানোর জন্য? তার মানে কেউ তো আছে এই ল্যাবে যে ওই অপরাধীদের এই ডিটেল দিচ্ছিল। কে? আচ্ছা একটা কথা বলুন, যতগুলো লোক নিখোঁজ হয়েছে তাদের সবার যে ব্লাড রিপোর্ট এসছে তার কোনো কমন ব্যাপার আছে? কোনো কমন একই রকম রোগ কিংবা ব্লাড গ্রুপ এক? না স্যার, কিছুই কমন ছিল না। সবার ব্লাড গ্রুপ একদম আলাদা আলাদা ছিল, কোনো অসুখও ছিল না। মানে সবার রিপোর্টই ঠিক ছিল? পুরবী, পঙ্কজ, এদের সবাইকে গাড়িতে বসাও, ব্যুরো নিয়ে চলো এদের। কিন্তু আমি তো কিছুই করিনি স্যার। আমি একদম সত্যি বলছি স্যার, আমি সম্পূর্ণ নিরপরাধ। স্যার আমিও তো কিছু করিনি। না স্যার, এদের মধ্যে কেউই তো সেদিন আমাদের বাড়িতে ব্লাড নিতে আসেনি। আপনি ঠিক দেখেছিলেন? হ্যাঁ, আপনি পুরো নিশ্চিত যে এদের মধ্যে কেউ ছিল না? না স্যার, কেননা ওই লোকটা টুপি পরেছিল। স্যার স্যার জেডি ল্যাবের বাকি এমপ্লয়ীদের ডিটেলস বের করেছি, যাদের উপর আমাদের সন্দেহ আছে। আচ্ছা, তারা কারা? একজন নয় স্যার, এরকম 4 জন লোক আছে যাদের উপর ভালো মতো সন্দেহ করা যেতে পারে। আচ্ছা স্যার, সবার আগে সন্তোষ। এর স্ত্রী 8 মাস ধরে হসপিটালে রয়েছে, আর চিকিৎসা করার জন্য এর কাছে কোনো টাকাও ছিল না। জানি না হঠাৎ করে কি লটারি লেগে গেল যে
যে সব টাকা পয়সা মিটিয়ে নিজের স্ত্রীর চিকিৎসা করিয়ে নিল। আচ্ছা। আর স্যার দ্বিতীয় ব্যক্তি হলো যতীন। 8 মাস আগে জেডি ল্যাবে ও এই চাকরিটা পেয়েছিল, আর এই সমস্ত ঘটনা শুরু হয় 7 মাস আগে। মানে এই চাকরিতে জয়েন করার পর থেকেই এই সমস্ত ঘটনাগুলো শুরু হয়। বাকি দুজন? স্যার সিদ্ধেশ আর মালিনী, এদের স্যালারি ওই 18 আর 20,000, কিন্তু তারপরেও এরা বিগত 6 মাসে 2 বার ফরেন ট্রিপ করে ফেলেছে। আচ্ছা, সন্তোষ, যতীন, সিদ্ধেশ আর মালিনী, মনে হয় আবার জেডি ল্যাব যেতে হবে। হ্যাঁ, আমি গেছিলাম ইউরোপে ছুটি কাটাতে, কিন্তু ওই টাকাটা কোনো অসৎ পথে আসেনি। আমার কাকা আমার জন্য 25 লাখ টাকা রেখে গেছেন ওনার উইলে। আর মালিনী দেবী, আপনি ইউরোপ ঘুরে এলেন, তা আপনার জন্য কেউ সম্পত্তি কিছু রেখে গেছিল নাকি? না স্যার, আসলে আমি সিদ্ধেশের সাথেই গিয়েছিলাম। সিদ্ধেশের সঙ্গে? অ্যাকচুয়ালি মালিনী আর আমি একে অপরকে ভীষণ ভালোবাসি। ও, লাভ স্টোরি। হ্যাঁ, আমি আমার ওয়াইফের চিকিৎসা করিয়েছিলাম, কিন্তু কোনো খারাপ কাজ করে নয়, ওর গয়না বিক্রি করে। আর তাছাড়া আমার বাড়িটাও বন্ধক দেওয়া রয়েছে। যদি আপনারা পেপারস দেখতে চান তাহলে সেটাও দেখাতে পারি আমি। হ্যাঁ স্যার, সন্তোষ তো সারাদিন ধরে অফিসেই থাকে, এ কখন যাবে কারোর ব্লাড স্যাম্পল নিতে? আর যতীন? যতীন তো খুব কমই অফিসে আসে, তখনই আসে যখন কোনো জরুরি কাজ থাকে। আচ্ছা, তার মানে এই আমাদের লোক হতে পারে। এই যতীনকে কোথায় পাবো? আমি কথা দিচ্ছি স্যার, কাউকে কিচ্ছু বলবো না, আমি কিচ্ছু বলবো না কাউকে। এই শপথ বাক্য সিনেমাতেই ভালো লাগে, বুঝেছো? আর আমাদের কাজের নিয়ম তো খুব ভালো করেই তুমি জানো। স্যার, আমি শহর ছেড়ে চলে যাবো স্যার, আমি এই দেশটাই ছেড়ে চলে যাবো। ওরা আমাকে কোনোদিনও খুঁজে পাবে না স্যার। স্যার প্লিজ স্যার। যতীন, নিজের আর আমাদের সময় একদম নষ্ট করো না। যার যখন চোখ বন্ধ করার সময় আসবে তাকে তো চোখ বন্ধ করতেই হবে, বুঝেছো? যতীন, স্যার ধোঁয়া বেরোচ্ছে স্যার। স্যার স্যার ভেতরে কিছু পড়ছে স্যার। যতীন, যতীন, ও নো, যতীন, ও নো, যতীন, কি হয়েছে? তুমি ঠিক আছো? কে করেছে এরকম? কার জন্য কাজ করো তুমি, বলো? ওই চোখটা সবকিছু দেখতে পায়, সব ভাইকে দেখতে পায়। কি? যতীন, 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 ও, ওই চোখটা সবকিছু দেখতে পায়। স্যার, স্যার হয়তো হার্ড ডিস্ক থেকে কিছু জানা যেতে পারে। বস, মেক্রি ডেনথোনিং নামের বিষের জন্য এ মারা গেছে। মেক্রি ডেনথোনিন? আরে এটা তো সেই বিষটা না যেটা কারো শরীরে প্রবেশ করার মাত্র 5 মিনিটের মধ্যে লোকটা মারা যায়? হ্যাঁ স্যার, খুবই মারাত্মক বিষ। আর এই বিষটা খুবই গোপনভাবে লুকিয়ে রাখা হয়েছিল এর এই আংটিটার মধ্যে, বস, এইটাতে।
এই আংটিতে লুকিয়ে রাখা হয়েছিল। এই দেখো, এই যে দেখতে পাচ্ছ, ছোট্ট একটা পিন, এই ছুঁচে বিষটা ছিল, আর এইটা এই আংটির ওপর ছিল। আর বস, এই আংটিটার ওপরটাকে যদি এভাবে ঘোরানো হয় তখন এই পিনটা বাইরে বেরিয়ে আসে এইভাবে। আর যখনই এই সূঁচটা ওর আঙুলে ফুটে যায়, সঙ্গে সঙ্গেই বিষটা ওর সারা শরীরে ছড়িয়ে যায়। কিন্তু স্যার, যতীন নিজেকে শেষ করতে যাবে কেন? ফেডরিক, যতীনের ধরা পড়ার ভয় ছিল। একটা কথা তো স্পষ্ট যে যতীন নিজের বসকে, মানে যার হয়ে ও কাজ করত, তাকে খুব ভয় পেত। এত ভয় পেত যে যখন ও জানতে পারে আমরা ওকে ধরতে যাচ্ছি, তখন ও সুইসাইড করলো, যাতে ওর সাহায্যে আমরা ওর বসের কাছে পৌঁছতে না পারি। বুঝলে, এই কেসটা শুধু কিডন্যাপিং আর সিরিয়াল কিলিং এর নয়, এটা অনেক বড় চক্রান্ত, খুব বিপজ্জনক বড় একটা চক্রান্ত। এর পেছনে একটা কোনো বড় গ্যাং ইনভলভ, খুব বড় গ্যাং। সেই গ্যাং যার সিম্বল হলো চোখ। স্যার, স্যার, ল্যাপটপে কিছুই পেলাম না। সব ফাইল নিজে নিজেই ডিলিট হয়ে গিয়েছে অটো ডিলিটেশনের জন্য। আর হার্ড ডিস্ক? স্যার, হার্ড ডিস্কও ড্যামেজ হয়ে গেছিল, কিন্তু একটা লিস্ট আমরা রিকভার করেছি। হ্যাঁ স্যার। আরে, এতে 100-রও বেশি নাম রয়েছে। স্যার, স্নেহালের সঙ্গে আরো যারা উধাও হয়েছিল সবার নাম এই লিস্টে আছে, কিন্তু স্যার কারোর তো কোনো রোগ নেই। নিশ্চয়ই এই লিস্ট যতীন ওই জেডি ল্যাব থেকে চুরি করে ওর বসকে দিয়ে দিয়েছে। কিন্তু কে হতে পারে এই লিস্টের মধ্যে যার মৃত্যুর নাম্বার এসে গেছে? কে হতে পারে? একটা কাজ করো, এই লিস্টে যতজন আছে, যতজনের নাম আছে, প্রত্যেককে ফোন করো, সতর্ক করো তাদের, ওদেরকে জানাও যে ওদের প্রাণের ঝুঁকি আছে। কি? আরে না, আমি আর কি মারছি না, আমি সত্যি সিআইডি থেকে বলছি। আপনার প্রাণ সংশয় আছে, সেই জন্যই বলছি। যতক্ষণ আমরা না বলবো, আপনি প্লিজ বাড়ি থেকে বাইরে বেরোবেন না। কি চাকরির ইন্টারভিউ? যেও না আলিশা। কিন্তু আমি তো এক্ষুনি বেরোবো। না, বাড়ি থেকে তুমি বেরিও না। আলিশা, আলিশা, হ্যালো 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 আলিশা। কি হয়েছে ফেডরিক, কি হয়েছে? স্যার, আলিশা নামের একটি মেয়ের চাকরির জন্য একটা ইন্টারভিউ কল এসেছিল, এখন ওর ফোনটা বন্ধ পাচ্ছি স্যার। ওহো, এখন আবার কে এলো? আলিশা? হ্যাঁ, আপনারা? সিআইডি। ও মাই গড, মানে আমি যে মডেলিং এর অফারটা পেয়েছি সেটা ভুয়ো? ওই লোকগুলো আমাকে কিডন্যাপ করতে চায়? হ্যাঁ, কিন্তু এখন আর ঘাবড়ানোর কোনো প্রয়োজন নেই। আলিশা এখন ইন্টারভিউর জন্য যাবেও, আর ওর কিছু হবেও না। না স্যার, আমি ইন্টারভিউ দিতে যাব না স্যার, আমার খুব ভয় করছে। তুমি যাবে না, অন্য কেউ যাবে, আলিশা সেজে। এক্সকিউজ মি, অ্যাকচুয়ালি আমি রাস্তা হারিয়ে ফেলেছি, ওই জিপিএস এ কিছু প্রবলেম হয়েছে, তো একটু হেল্প করতে পারবেন? আপনি কোথায় যেতে চান ম্যাডাম? আমার এই সামনেই, আমি এখনই বলছি।
এসব কি করেছিস তুই? আলিশার বদলে অন্য একজনকে তুলে নিয়ে এসেছিস। আরে ভাই, এতে আমি কি করব? গাড়িটাও আলিশার ছিল আর মোবাইলটাও আলিশারই ছিল। তাহলে আলিশার ব্লাড গ্রুপটা কোথায়? তোকে তো এবার বসই দেখতে। হ্যালো বিউটিফুল, হ্যালো বিউটিফুল, আমাকে খুঁজছিলে নাকি? নাও, এসে গেছি আমি তোমার কাছে। হ্যাঁ, চলো। ছাড় ছাড় আমাকে। পালানোর চেষ্টা, বিউটি উইথ ব্রেনস। কি হলো? তোমরা কি মাছি দাঁড়াচ্ছিলে নাকি? ভাগ্যিস আমি সময় মতো এসে গেছিলাম। তল্লাশি নাও এর ভালো করে। বস, জুতোতে কি আছে? নিজেই দেখে নাও। পা থেকে খোলো। খোল। কত টাইম লাগাস রে তোরা? হ্যাঁ, এই কি হয়েছে ভাই? ট্র্যাকিং ডিভাইস। তোরা ঠিক করে চেক করিসনি নাকি? আর তুই হিরোইন, কে রে তুই? তোদের কাল। আচ্ছা, সিআইডি। ও পালাও! পুরবি, স্যার স্যার ওইদিকে পালিয়েছে। স্নেহাল, এসো তাড়াতাড়ি বেরো। কেউ আছে? বেরিয়ে এসো, তাড়াতাড়ি এসো। আসুন, বাইরে আসুন, আসুন তাড়াতাড়ি। এইদিকে, সামলে সামলে। স্নেহাল, পঙ্কজ, তুমি ঠিক আছে তো? ভেবেছিলাম আমি আর এখান থেকে কোনোদিন বেরোতে পারবো না। তুমি যেখানেই থাকতে আমি তোমায় ঠিক খুঁজে বার করতাম। তুমি আমাকে এত ভালোবাসো? আরে তোমাকে খুঁজতে গিয়ে আমার 10 কিলো ওজন কমে গেছে, পাগল। চলো চলো, তাড়াতাড়ি চলো। এত সহজে তোকে মরতে দেবো না। বল, এখানে কি হচ্ছিল? কার কথা এসব কাজ করছিলি তুই? আমরা যাদের জন্য কাজ করি না, তোমরা ওদের ব্যাপারে কিচ্ছু জানতে পারবে না। ওদের চোখ তোমাদের দেখতে পাবে, কিন্তু তোমরা ওদের কখনো দেখতে পাবে না। আমরা দেখতে পাবো না? শরীরের অঙ্গ প্রত্যঙ্গের জন্য, লিভার, কিডনি। আসলে ব্যাপারটা হলো আজকাল সব জিনিস ট্রান্সপ্লান্ট হয়ে যায়। তো কি মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ স্মাগলিং এর এত বড় চক্র চলছে? হ্যাঁ, জেডি ল্যাবের মতো এরকম অনেক ল্যাব আছে যেখান থেকে আমরা লোকেদের ডাটাবেস চুরি করি আর ওদের মধ্যে থেকে সুস্থ লোকেদের বাছি, যাতে ওদের অর্গানস বেচে কোটি কোটি টাকা আমরা বিদেশিদের থেকে কামাতে পারি। কোন বিদেশিদের? কোন বিদেশিদের? সারা পৃথিবীর বিদেশিরা একটা স্পেশাল ওয়েবসাইটে আসে যেখানে মানুষের শরীরের আলাদা আলাদা অঙ্গ প্রত্যঙ্গের নিলাম হয়।
একবার টাকা আমাদের অ্যাকাউন্টে চলে এলে আমরা ক্লায়েন্টের ব্লাড গ্রুপের লোককে খুঁজে বের করি ওই লিস্ট থেকে। তারপর ওদের 500 টাকা টেস্ট করার জন্য মেসেজ পাঠাস, যাতে এটা জানতে পারিস যে ওদের হাঁটু, লিভার কিংবা হার্ট তোদের ক্লায়েন্টের সঙ্গে ম্যাচ করছে কিনা। হ্যাঁ, একদম ঠিক। ম্যাচ হওয়ার পরে আমরা ওদের ইন্টারভিউয়ের জন্য ডাকি, ঠিক ওই রকম ভাবে যেভাবে একটা মাকড়সা একটা মাছিকে লোভে জেলে ফাঁসায়। এইসব বাজে কাজ করার পরেও আবার দাঁত বার করে হাসছিস? নিজের কাজের জন্য একটুও লজ্জা বা অনুতাপ হচ্ছে না তোর? হাসি তো আমার তোমাদেরকে দেখে পাচ্ছে সিআইডি। আমাকে ধরে তোমাদের কি মনে হচ্ছে তোমরা বিরাট বড় তীর মেরে দিয়েছো? আমাদের মতো কোনো অর্গান গ্যাংকে ধরা মানে হলো ঠিক যেন সমুদ্র থেকে এক মগ জল তোলা। আচ্ছা, আগে এটা বল, আগে বল তোর বাবাকে। মারো আমাকে, আমিও এটাই চাই যে তুমি আমাকে মেরে ফেলো, কেননা আমি জ্যান্ত ধরা পড়েছি জানতে পারলে না? আমার বস, আমার বন্ধু, আমার পরিবার, আমার বাড়ির লোকজন সবাইকে মেরে ফেলবে। কে তোদের বস আর কে কে শামিল আছে তোদের এই চক্রে? এর উত্তর আপনি আমার মুখ থেকে কোনোদিন শুনতে পাবেন না এসিপি স্যার। বস, একটা খারাপ খবর আছে। আমাদের অর্গান গ্যাংয়ের চোখ সিআইডির লোকেরা বন্ধ করে দিয়েছে। কিন্তু রণবীরকে দিয়ে সিআইডি কিছু বলাতে পারার আগেই ও আত্মহত্যা করে নিয়েছে। সিআইডির লোক আমার 1000 চোখের মধ্যে একটা চোখ বন্ধ করলে কি আর হবে? একটা চোখ যদি ওরা বন্ধ করে তার বদলে আমরা 100টা চোখ খুলবো। এবার তো জমবে আমাদের খেলা।